আসামে বিজেপির যে নেতা, সে বলতেছে রাত্রেবেলা আমরা মুসলিমদেরকে বাংলাদেশে পুশিং করি। বাংলাদেশ সম্ভবত আনুষ্ঠানিকভাবে এটার প্রতিবাদও জানাইছে। তো এই জিনিস অনেক বড় স্কেলে ঘটতে যাচ্ছে। রোহিঙ্গা ক্রাইসিসের মতো একটা ক্রাইসিস যদি ঘটে, মনে করেন ঘটলো, আপনি কার কাছে যাবেন? জাতিসংঘ রোহিঙ্গা ক্রাইসিস করছে। মানে গত শতাব্দীতে যুদ্ধগুলো হয়েছে তেলের জন্য, আর এই শতাব্দীতে যুদ্ধ হবে পানির জন্য। 1970-এর দশকে একটা আন্দোলন ছিল, এটার নাম হলো স্বাধীন বঙ্গভূমি আন্দোলন। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6টা জেলাকে আলাদা করে ফেলা এবং একটা হিন্দু রিপাবলিক তৈরি করা, হিন্দু প্রজাতন্ত্র তৈরি করা। তাদের একটা সশস্ত্র বাহিনী ছিল যেটা কলকাতা এবং বনগাঁ থেকে পরিচালিত, যার নাম হলো বঙ্গ সেনা। বিজেপির বক্তব্য হলো গত কয়েক দশক থেকে অনেক বাংলাদেশি অনুপ্রবেশ করে ভারতে গেছে এবং নিজেদেরকে ভারতের নাগরিক বলে দাবি করতেছে। আমরা অনুসন্ধান করব, দেখবো কারা আসলে বাঙালি, বাংলাদেশি, তাদেরকে আমরা ভোটার তালিকা থেকে বাদ দিব। কিন্তু চিন্তা করেন বয়ানটা কি? মুসলমান এবং বাংলাভাষী, এটার মানে হলো সে বাংলাদেশি। তো এদেরকে এরা কি করতেছে? নাগরিকত্ব থেকে বাদ দিচ্ছে। বাদ দেওয়ার পর সে কি করবে? সে বলছে এদেরকে আমরা নাগরিক মনে করি। এরপর সে কি করবে? লজিকটা কি? রোহিঙ্গা ক্রাইসিসে জানছে এক্স্যাক্টলি সেটা। আপনি তাকে পুশিং করবেন বাংলাদেশের বর্ডারে। তো এই যে পরিবর্তনগুলো বললাম, এটা আমার মূল আলোচনা। এটা আমাদেরকেও স্পষ্ট করবে, এটা বাংলাদেশকে বা যেই জনপদে আমরা আজকে দাঁড়াইছি এটাকেও স্পষ্ট করবে। এটা নিয়ে আমি আপনাদের কিছু কথা বলি যে আমাদের সামনে কি অপেক্ষা করতেছে। আমি আবারও মনে করাই দিই, আমি বক্তব্যের শুরুতে বলছিলাম যে আপনারা আলোচনাগুলো শোনার সময় আগামী অ্যাটলিস্ট 30 বছরের কথা চিন্তা করবেন, যে এই কথাগুলো বলতেছি 30 বছর পর এগুলা কি কোন অবস্থায় গিয়ে দাঁড়াবে, 30 বছর পর এই জনপদের অবস্থা কি হবে, এই কথাটা মাথায় রাখবেন, তারপর কথাগুলো শুনবেন। আচ্ছা, প্রথমে চিন্তা করা, বলা হইতো যে বিংশ শতাব্দীতে, মানে গত শতাব্দীতে যুদ্ধগুলো হয়েছে তেলের জন্য, আর এই শতাব্দীতে যুদ্ধ হবে পানির জন্য। এই বিষয়টা উপমহাদেশের জন্য সত্য, কারণ উপমহাদেশ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘন বসতিপূর্ণ জায়গাগুলোর একটা, মানে অল্প জায়গায় অনেক মানুষ, এবং সবচেয়ে পানি সংকটপূর্ণ জায়গাগুলোর একটা। এখানে পানির উৎস খুব কম। তো পানির যে উৎসগুলো বাংলাদেশে আছে সেগুলো কি বলেন? সেগুলো হলো সিন্ধু নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র এবং তিস্তা, এই নদীগুলো। এবং এই নদীগুলো সবগুলো ঢুকছে কোত্থেকে? ভারত হয়ে বাংলাদেশে ঢুকছে। ভারত হলো উজানে, বাংলাদেশ হলো ঘাটিতে। উজান ঘাটি বুঝেন তো, একটা উপরে একটা নিচে। আচ্ছা, ওইখান থেকে পানি আপনার কাছে আসতেছে, কারণ পানির সোর্স কোথায়? হিমালয়। নদীগুলোর সোর্স হলো হিমালয়, বেসিক্যালি হিমালয়ের বরফ। তো এগুলো ওখান থেকে আপনার কাছে ঢুকতেছে। এখন যার অবস্থান উজানে, তার একটা সুবিধা হলো সে যদি উজানে বাদ দেয় তাহলে আপনার কাছে আর পানি আসবে না। কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা, এই জিনিসটা ভারত সবগুলো দেশের সাথে করে, উপমহাদেশের, পাকিস্তানের সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে, সবার সাথে করে। এটাকে বলা হয় হাইড্রো হেজেমনি, পানির উপর নিয়ন্ত্রণ থাকা। এবং এটা ভারত পুরো দমে ব্যবহার করে সবার বিরুদ্ধে, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ এটা শুরু হয়েছে কিভাবে? 1975 সালে একটা বাঁধ তৈরি করে ভারতের, নাম হলো ফারাক্কা বাঁধ। এই ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল যেটা, এটা কৃষি ব্যবস্থা প্রায় পঙ্গু হয়ে গেছে। এখন তিস্তা নদীতে একটা আছে, সেটার নাম হলো গজলডোবা ব্যারেজ। এবং এইটার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল যে নদীগুলো আছে এগুলো শুকায় যাচ্ছে। এটার ফলাফল আপনারা চিন্তা করতে পারবেন না। ভারত বেসিক্যালি এখন যা করতেছে সেটা হলো শুকনো মৌসুমে, গরমের সময় ওরা বাদ দিয়ে দেয়, তখন এখানে নদীগুলো শুকায় যায়, ডেজার্টিফিকেশন হয়, মানে মরুভূমির মতো হয়ে যাচ্ছে। আর যখন বর্ষা হয় তখন ওরা বাঁধ খুলে দেয়, তখন এখানে কি হয়? বন্যা হয়। আচ্ছা, এবং এই সমস্যাটা ক্রমাগত বাড়বে। কেন বাড়বে? কারণ পানি কমতেছে। কেন কমতেছে? কারণ এই পানির উৎস হলো হিমালয়ের বরফ। আপনারা ক্লাইমেট ক্রাইসিস নামে একটা জিনিসের কথা শুনছেন, বা ক্লাইমেট চেঞ্জ নামে একটা জিনিসের কথা শুনছেন, জলবায়ু পরিবর্তন, পৃথিবীর টেম্পারেচার বাড়তেছে। সো হিমালয়ের যে বরফ সেটা গলতেছে, বরফ করতেছে, মানে পানি, আপনার পানির যে রিসোর্স, রিজার্ভ, সেটা কমতেছে। সেটা রেজাল্ট হলো আপনার পানি কম, মানুষ বেশি, বাঁধ বেশি। সেটা রেজাল্ট কি? তো এখানে একটা এস্টিমেশন আছে যে আগামী 2050 নাগাদ, এটা একটা এস্টিমেশন, রিসার্চ এস্টিমেশন, 2050 নাগাদ উপমহাদেশে পানির যে চাহিদা, সেটা সরবরাহ চাহিদার তুলনায় 30 থেকে 50% কম হবে। বুঝলেন? 30 থেকে 50% কম হবে। এখন বলেন 30 থেকে 50% পানির সমস্যা হলে আমরা কি করবো? পানির তো কোনো বিকল্প নাই, নাকি আছে?
কোনো বিকল্প নাই। পানির কথা বলছি, ভূমির কথা চিন্তা করেন এবার। আমরা দেখলাম যে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক আইন কেউ মানে না, মানে যে শক্তিশালী সে মানে না, যে দুর্বল তাকে মানতে হয়। মানে দুর্বল যে মানতে চায় এমন না, বাট তাকে মানতে হয়। এখন ভারত কি শক্তিশালী না দুর্বল? ভারত শক্তিশালী। ভারতের নিউক্লিয়ার উইপেন আছে, ভারতের বিশাল সেনাবাহিনী আছে, তার চেয়ে বড় কথা হলো ভারতের বিশাল মার্কেট আছে, রাইট? 100 কোটির উপরে, প্রায় 150 কোটি তাদের জনসংখ্যা। পশ্চিমাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মার্কেট। ভারত ইসরায়েলের মিত্র, আমেরিকার মিত্র কিনা এটা ইম্পর্টেন্ট না, সে ইসরায়েলের মিত্র, রাইট? সো ভারত শক্তিশালী, আপনার চেয়ে ডেফিনেটলি শক্তিশালী। এখন ভারতের একদম খোলামেলা তারা বলে যে তারা কি কায়েম করতে চায়, অখণ্ড ভারত। খোলামেলা তারা বলে ভারতের ক্ষমতায় যে দলটা আছে গত 10 বছর ধরে, এরা খোলামেলা বলে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়। ভারতের সংসদের যে ভবন, সংসদ ভবনে তারা একটা মাইক বসাইছে, মানচিত্র বসাচ্ছে, একটা ম্যাপ বসাইছে, যে ম্যাপের মধ্যে তারা দেখাচ্ছে অখণ্ড ভারতের ম্যাপ, যেখানে বাংলাদেশ, পাকিস্তান সবকিছু ভারতের ভেতরে। সো দেখেন, ভারতের তো আন্তর্জাতিক আইন মানার কোনো দরকার নেই, আছে দরকার নেই। আমেরিকা মানে না, ইসরায়েল মানে না, ইউরোপ মানে না, রাশিয়া মানে না, চীন মানে না, ভারত কেন মানবে? আর সে মানবে না কার সাথে? আপনার সাথে। তো আমেরিকা কি আপনার কথা গুরুত্ব দিবে নাকি ভারতের কথা গুরুত্ব দিবে? অবশ্যই সে ভারতের কথা গুরুত্ব দিবে। সো তার কোনো ইনসেন্টিভ নাই, আমরা ইকোনমিক্সে বলি ইনসেন্টিভ, তার কোনো লাভ নাই আন্তর্জাতিক আইন মেনে। তার জন্য লাভজনক হলো আইন না মানা। এবং সে অবশ্যই যে কাজটা করবে সেটা হলো সে বাংলাদেশকে একটা প্রবলেম মনে করে, কারণ তার পেটের ভিতরে প্রায় 20 কোটি মানুষ যারা মুসলিম, এবং এই দেশটা তার দুইটা অংশকে ভাগ করে রাখছে। ভারতের যে 7 সিস্টার্স বলা হয়, নর্থ ওয়েস্ট প্রভিন্সেস, এটাকে বাংলাদেশ আলাদা করে রাখছে। বাংলাদেশ বঙ্গোপসাগরটাকে আলাদা করে রাখছে। বঙ্গোপসাগর তো ইম্পর্টেন্ট। ইউনুস সাহেব একটা বক্তব্য দিয়েছিল যে উই আর দ্য গার্ডিয়ানস অফ দ্য সি, আমরা হলাম সমুদ্রের অভিভাবক। এটা গুরুত্বপূর্ণ। সমুদ্রের পাশে থাকাটা খারাপ মনে করতেছি আমরা, এটা অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ। সমুদ্রের পাশে থাকার মানে হলো আপনি একটা নেভাল পাওয়ার হইতে পারবেন, এটার মানে হলো আপনি বাণিজ্যিক শক্তি হতে পারবেন। কিন্তু ভারত সেটা চাইবে, তা আপনি তার জন্য সমস্যা, একটা সব দিক থেকে আপনি তার জন্য সমস্যা, এবং তার আন্তর্জাতিক আইন মানার কোনো দরকার নাই। কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। সো ভারত যদি কখনো বাংলাদেশে হস্তক্ষেপ করে বা আগ্রাসন চালায়, কেউ বাংলাদেশের পক্ষে দাঁড়াবে না। এখন আগ্রাসন মানে কি? আমরা মনে করি আগ্রাসন মানে হলো ভারতীয় সেনাবাহিনী একদিন বাংলাদেশে ঢুকে যাবে, বাট নেসেসারিলি এটা না। আগ্রাসন অনেক ভাবে হয়। আমি একটা উদাহরণ দিই। 1970-এর দশকে একটা আন্দোলন ছিল, এটার নাম হলো স্বাধীন বঙ্গভূমি আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্বে ছিল চিত্তরঞ্জন সুতার নামে এক ভদ্রলোক এবং কালিদাস বৈদ্য নামে আরেক ভদ্রলোক। এরা ইন্ডিয়ান যে রিসার্চ এন্ড whatever, মানে রর সাথে তারা কাজ করছে, এবং তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6টা জেলাকে আলাদা করে ফেলা এবং একটা হিন্দু রিপাবলিক তৈরি করা, হিন্দু প্রজাতন্ত্র তৈরি করা। তাদের একটা সশস্ত্র বাহিনী ছিল যেটা কলকাতা এবং বনগাঁ থেকে পরিচালিত, এর নাম হলো বঙ্গ সেনা। তো ভারত এমন কিছু করতে পারে, হয়তোবা সে তার নিজের সেনাবাহিনী পাঠাইলো না, কিন্তু সে এমন কিছু আমাদের সীমানার ভেতর তৈরি করলো যারা বললো যে কিছু অংশ নিয়ে আমরা আলাদা হয়ে যাবো। এমন কিছু হতে পারে। অথবা রোহিঙ্গা ক্রাইসিসের মতো একটা ক্রাইসিস হতে পারে। রোহিঙ্গা ক্রাইসিসটা বেসিক্যালি কি? মিয়ানমারের একটা জনগোষ্ঠী আছে, রোহিঙ্গা জনগোষ্ঠী। মিয়ানমার বলছে এরা আমাদের নাগরিক না, এরা বাংলাদেশি, এদের বাংলাদেশ পাঠায় দাও। বেসিক্যালি এটাই তো। মানুষ যখন যায় নাই তখন ম্যাসাকার করছে, তখন জীবন বাঁচাতে এরা বাধ্য এখানে চলে আসে। এটা হলো রোহিঙ্গা, সহজ ভাষায় বলতেছে, এটা হলো রোহিঙ্গা ক্রাইসিস। এক্স্যাক্টলি সেম জিনিস ভারত থেকে হইতে পারে। কিরকম হইতে পারে দেখেন, গতকালই সম্ভবত ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হলো। এই নির্বাচনের রেজাল্ট দিবে 4 মে। এই নির্বাচনের জন্য বিজেপি কেন্দ্র থেকে একটা জিনিস তৈরি করছে, যেটা হলো SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিপোর্ট। সম্ভবত এটার মূল উদ্দেশ্য হলো, বিজেপির বক্তব্য হলো গত কয়েক দশক থেকে অনেক বাংলাদেশি অনুপ্রবেশ করে ভারতে গেছে এবং নিজেদেরকে ভারতের নাগরিক বলে দাবি করতেছে। এটা বিজেপির বক্তব্য। আমরা যেটা করব, আমরা অনুসন্ধান করব, দেখব কারা আসলে বাঙালি, বাংলাদেশি, তাদেরকে আমরা ভোটার তালিকা থেকে বাদ দিব। সহজ কথা হলো এটা, বাট এটার অ্যাকচুয়াল কথাটা হলো তারা এদেরকে নাগরিকত্ব থেকে বাদ দিবে। এবং এই জিনিসটা আসামে হয়েছে, NRC নামে। আসামে লক্ষ লক্ষ মুসলিমকে বাংলাদেশি বলে, বেসিক্যালি এটা বলে বাংলাদেশি অনুপ্রবেশকারী, ওরা একটা কথা বলে ঘুষ পিটিয়ে।
অমিত শাহের বক্তব্যে আপনারা দেখবেন যে বলবে ঘুষ পিছিয়ে, ওরা বলে এরা অনুপ্রবেশকারী, এরা বাংলাদেশি, এরা আমাদের দেশে আসছে, এদেরকে আমরা ভোট দিতে দিব না, এদেরকে আমরা নাগরিকত্ব দিব না। এখন আপনি চিন্তা করেন এইবার নির্বাচনে কি হবে, এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। আমি মনে করি এবার এটা হবে না, এটা পরে হবে। কিন্তু চিন্তা করেন বয়ানটা কি, মুসলমান এবং বাংলাভাষী, এটার মানে হলো সে বাংলাদেশী। এরকম মানুষ ভারতে কয়েক লক্ষ আছে, অল্প না, অনেক মানুষ। তো এদেরকে এরা কি করতেছে, নাগরিকত্ব থেকে বাদ দিচ্ছে। বাদ দেওয়ার পর সে কি করবে, সে বলছে এদেরকে আমরা নাগরিক মনে করি, এরপর সে কি করবে, লজিক থেকে রোহিঙ্গা ক্রাইসিসে জানছে এক্স্যাক্টলি সেটা। আপনি তাকে পুশিং করবেন বাংলাদেশের বর্ডারে। আপনারা দেখবেন আজকে নিউজে যে খবর, আজকের খবর হয়েছে এটা যে আসামে বিজেপির যে নেতা, সে বলতেছে রাত্রেবেলা আমরা মুসলিমদেরকে বাংলাদেশে পুশিং করি। বাংলাদেশ সম্ভবত আনুষ্ঠানিকভাবে এটার প্রতিবাদও জানাইছে। তো এই জিনিস অনেক বড় স্কেলে ঘটতে যাচ্ছে। রোহিঙ্গা ক্রাইসিসের মতো একটা ক্রাইসিস যদি ঘটে, মনে করেন ঘটলো, আপনি কার কাছে যাবেন? জাতিসংঘ রোহিঙ্গা ক্রাইসিস করছে, আন্তর্জাতিক সম্প্রদায়, আন্তর্জাতিক আইন নাই, কোনো ভ্যালু নেই। এই বিষয়টা আছে। ইন্ডিয়ার থ্রেট এর বাইরে সীমান্তে হত্যা আছে, প্রোপাগ্যান্ডা আছে, আওয়ামী লীগের ব্যাপারে তাদের সমর্থন, এগুলো তো আছেই। বাংলাদেশের মিডিয়া এবং সাংস্কৃতিক জগৎ, এখানে ইন্ডিয়ার ব্যাপক প্রভাব। এবং যখনই বাংলাদেশে ইন্ডিয়ার রাজনৈতিক প্রভাব কমে, তখনই তারা দুটো কাজ করে। একটা হলো মিডিয়া এবং সাংস্কৃতিক জগতে ব্যাপক প্রোপাগ্যান্ডা ছাড়া, আরেকটা হলো তাদের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা।